আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নত্যবিধান। তো আমরা নত্যবিধান সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দেখি এর দুটো অংশ, এটা হচ্ছে নত্য আর এটা হচ্ছে বিধান। নত্য শব্দটাকে যদি আমরা ভাঙি আমরা কি পাই? মূর্ধন্য আর হচ্ছে ত, তয় বফলা। মূর্ধন্যটা কি? মূর্ধন্য হচ্ছে বাংলা ব্যঞ্জনের পঞ্চদশ বর্ণ, আর ত হচ্ছে প্রত্যয়। কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তো মূর্ধন্য এখানে আমাদের মাথায় রাখতে হবে দুটা ন আছে বাংলা ভাষায়। এটাকে বলা হয় মূর্ধন্য ন, আর আরেকটা আছে সেটাকে বলা হয় দন্তন্য ন। তার মানে বাংলা ভাষায় দুটা ন, একটা নাম হচ্ছে মূর্ধন্য ন আর একটা হচ্ছে দন্তন্য ন। এটা মূর্ধন্য নটা কি? মূর্ধ থেকে যে ধ্বনিগুলা উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় মূর্ধন্য ন। যেমন ত, মূর্ধবর্ণগুলো কি কি? ত, থ, দ, ধ এবং মূর্ধন্য ন। তো আমরা এখন দেখলাম নত্য, দুটো মিলে হচ্ছে নত্য। তার মানে মূর্ধন্য ন এর ব্যবহার সম্পর্কিত। নত্য শব্দের অর্থ কি? মূর্ধন্য ন এর ব্যবহার সম্পর্কিত। কি? আরেকটা অংশ হচ্ছে বিধান। বিধান শব্দের অর্থ হচ্ছে নিয়ম বা বিধি বা রীতি। তার মানে মূর্ধন্য ন এর ব্যবহারের নিয়ম বা বিধি, যেটাকে বলা হচ্ছে নত্যবিধান। এবার সংজ্ঞাটা একটু দেখি। সংজ্ঞা হচ্ছে বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ন এর ব্যবহার নেই। কোনটার ব্যবহার নেই? এটার ব্যবহার বাংলা ভাষায় নেই। তার মানে বাংলা ভাষায় কোন ন ব্যবহার করা হবে? দন্তন্য ন। কোনটা? দন্তন্য ন। তো বাংলা ভাষায় যেহেতু নাই, বাংলা ভাষার মধ্যে কি কি শব্দ আছে? দেশি শব্দ, বিদেশি শব্দ এবং তদ্ভব শব্দ। কি কি? দেশি, বিদেশি আর হচ্ছে তদ্ভব। তদ্ভব মানে কি? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন হয়েছে কিন্তু সরাসরি সংস্কৃতের সাথে কোনো সম্পর্ক নেই, সেই শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। আর তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। যেমন আমরা একটা উদাহরণ দিলে বুঝবো। হস্ত, এটা থেকে হচ্ছে হস্ত, এটা থেকে হচ্ছে হাত। তার মানে হস্ত শব্দ হস্ত, হস্ত থেকে হচ্ছে হাত। এটা হচ্ছে তৎসম, এটা হচ্ছে তৎসম। এই হাত শব্দের সরাসরি তার সাথে কি নাই, কোনো সম্পর্ক নেই। এই জন্য এই হাতকে বলা হয় তদ্ভব শব্দ। বাংলা ভাষায় মূর্ধন্য ন এর ব্যবহার নেই, সেই সুবাদে তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না। কিন্তু বাংলা ভাষায় যে শব্দ ভান্ডার, সেই শব্দ ভান্ডারের মধ্যে একটা বিরাট অংশ জুড়ে আছে তৎসম শব্দ। সেই তৎসম শব্দের মধ্যে মূর্ধন্যর ব্যবহারও আছে, আবার দন্তন্যর ব্যবহারও আছে। যেমন একটা উদাহরণ দিলে আমরা বুঝবো। মন আর হচ্ছে মন। এই মন মানে হচ্ছে ওজন, আবার এই মন মানে হচ্ছে অন্তর বা হৃদয়। এখানে আমরা দেখব এই মন, এটা তৎসম শব্দ, এটাও কিন্তু তৎসম শব্দ। তার মানে তৎসম শব্দে মূর্ধন্য এবং দন্তন্য দুই বর্ণেরই কি আছে? ব্যবহার আছে। তো বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দ ছাড়া আর কোন শব্দে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। তো
সেই দৃষ্টিকোণ থেকে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ন এর সঠিক ব্যবহারের বিধানকে নত্য বিধান বলে। সঠিক ব্যবহারের বিধানকে নত্য বিধান বলে। আবার বলি, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ন এর সঠিক ব্যবহারের বিধানকে নত্য বিধান বলে। নত্য বিধান কি বুঝলাম? মূর্ধন্য ধ্বনির ব্যবহারের বিধান। মূর্ধন্য ধ্বনির ব্যবহারের বিধান। তৎসম শব্দের জন্য মূর্ধন্য ও দন্তান্ন দুটি ব্যবহার করা যায়, কিন্তু তৎসম শব্দ ছাড়া অন্য কোনো শব্দে মূর্ধন্য ব্যবহার করা যাবে না, দন্তান্ন ব্যবহার করা যাবে। তো আমরা এই পর্যায়ে তার নিয়মগুলো একটু দেখব। আমরা নিয়মগুলো একটু দেখি। 1 নম্বর, ট বর্গীয় ধ্বনির আগে, ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ন ব্যবহার করা হবে। যেমন ঘন্টা, বন্ধ, লুণ্ঠন। কি দেখলাম? ত বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ন হবে। ত বর্গীয় ধ্বনিগুলো কি? ট, থ, ড, ধ, মূর্ধন্য ন। এদের আগে কি হবে? মূর্ধন্য ন হবে। এখন আমরা যদি এখানে এইভাবে লিখে যদি এখানে দিয়ে দেই, এভাবে টান দেই, তবে সেটা কি হয়ে যাবে? দন্তন্য হয়ে যাবে। কারণ মূর্ধন্য ন এর মাত্রা হবে অর্ধেক, অর্থাৎ ডান দিকে, আর দন্তনের মাত্রা হবে পুরাটা, অর্থাৎ বাম দিকে এবং ডান দিকে মিলে। তো সেই সুবাদে এখানে কি দেওয়া যাবে না? এদিকে মাত্রা দেওয়া যাবে না। তো অবর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য হবে, যেমন ঘন্টা, ভণ্ড, লুণ্ঠন ইত্যাদি। 2 নম্বর, রি, র, এবং মূর্ধন্য স এর পর মূর্ধন্য ন হবে। কি বললাম? রি বা রিকার, র, রফলা অথবা রেফ, এবং মূর্ধন্য স এর পর কি হবে? মূর্ধন্য ন হবে। যেমন কৃপণ, টি, কৃপণ, ঋণ, বর্ণ, ভাষণ, বরণ ইত্যাদি। কি বুঝলাম? রি বা রেফ, র এর বিকল্প কি হতে পারে? রফলা অথবা রেফ, এবং মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হবে। যেমন ঋণ, বর্ণ, ভাষণ, বরণ ইত্যাদি। 3 রি, র এবং মূর্ধন্য স এর পর
যদি স্বরধ্বনি থাকে এবং মূর্ধন্য স অন্তস্থ অ ব হ অনুস্বার থাকে এবং ক বর্গীয় ধ্বনি ও প বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য ন হবে। মানে কি রি র স্বর পর স্বরধ্বনি, স্বরধ্বনি বলতে এখানে বাংলা ভাষায় ব্যবহৃত যে স্বরধ্বনিগুলো আছে সমস্ত স্বরধ্বনি। রি র স্বর পর যদি মূর্ধন্য স থাকে, রি র স্বর পর যদি অন্তস্থ অ থাকে, ব থাকে, হ থাকে, অনুস্বার থাকে এবং রি র স্বর পর যদি ক বর্গীয় ধ্বনি থাকে, ক বর্গীয় ধ্বনিগুলো কি ক খ গ গ ঙ, এই ধ্বনিগুলোকে বলা হয় ক বর্গীয় ধ্বনি। এবং প বর্গীয় ধ্বনি থাকে, প বর্গীয় ধ্বনিগুলো কি প ফ ব ভ ম, এই পাঁচটা ধ্বনিকে বলা হয় প বর্গীয় ধ্বনি। প বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী যে নটা হবে সে নটা কি হবে মূর্ধন্য ন। যেমন উদাহরণ দিলে আমরা বুঝবো কৃপল। এখানে কি কি ধ্বনি বা বর্ণ আছে? ক, এখানে হসন্ততার উদ্দেশ্য হচ্ছে কটার সাথে এখন আর কি নাই স্বরধ্বনি নেই, রিটা আলাদা হয়ে গেছে, এই জন্য এখানে হসন্ত দেওয়া হলো, হসন্ত দিয়ে বোঝানো হলো যার সাথে স্বরধ্বনি নাই। তারপর হচ্ছে প, পয়ের নিচে হসন্ত ও আলাদা, যেহেতু রি এর পরে প বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি প, এই জন্য তারপরে যে ন সেই নটা হবে কি মূর্ধন্য ন। ঠিক একইরকম ভাবে আরেকটা উদাহরণ আমরা দেখি, হরিণ, হ র, তারপরে আছে কি ই, স্বরধ্বনি ই, এই জন্য নটা হচ্ছে মূর্ধন্য ন। ঠিক আরেকটা উদাহরণ দেখব, লক্ষণ, ল অ ক এবং স, কারণ আমরা জানি এই চিহ্ন মানে হচ্ছে ক প্লাস স, আর যার জন্য স, স এর পরে কি হচ্ছে মূর্ধন্য ন, স এর পরে কি আছে স্বরধ্বনি অ আছে, এই জন্য নটা হচ্ছে মূর্ধন্য ন। আবার একটা উদাহরণ দেখব, ব্রাহ্মণ, রফলা, তারপর হচ্ছে আ, তারপর হচ্ছে হ ম, এই মটা হচ্ছে কি ধ্বনি অবর্গীয় ধ্বনি, যার জন্য এই নটা হচ্ছে মূর্ধন্য ন। তার মানে দেখলাম যে রি র স এর পর যদি স্বরধ্বনি থাকে মূর্ধন্য ন হয়, মূর্ধন্য স অন্তস্থ অ ব হ অনুস্বার এবং ক বর্গীয় ধ্বনি ও প বর্গীয় ধ্বনি থাকলে মূর্ধন্য ন হয়। আমরা একটা ক বর্গীয় ধ্বনি একটা উদাহরণ দেখি, রূপকিনী, কি দেখলাম রূপকিনী, তার মানে এখানে আছে কি রয়ের পরে স্বরধ্বনি উ আছে, রয়ের পরে ক বর্গীয় ধ্বনি আছে, রয়ের পরে প বর্গীয় ধ্বনি আছে, আবার রয়ের পরে আরেকটা স্বরধ্বনি আছে ই, যার জন্য এই নটা হচ্ছে মূর্ধন্য ন। তার মানে রি র স্বরের পরে স্বরধ্বনি, ক বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি এবং অন্তস্থ অ ব হ অনুস্বার থাকলে সে নটা দন্ত ন না হয় কি হবে মূর্ধন্য ন হবে। এই তিনটা নিয়মকে আমরা অনেক কটা নিয়মে পরিণত করতে পারবো আলাদা আলাদা ভাবে যদি আমরা করে থাকি। এই কটা নিয়মের বাইরে আমরা দেখব লবণ, এখানে কি হয়েছে মূর্ধন্য ন হয়েছে, আবার মন মূর্ধন্য ন হয়েছে, বাণিজ্য মূর্ধন্য ন হয়েছে। এই মূর্ধন্যগুলা কি কারণ হয়েছে? আমরা যে কটা নিয়ম পড়ছি এই কটা নিয়মের মধ্যে এখানে মূর্ধন্যর কারণ নেই। তো এই নিয়মগুলো কিভাবে হলো, মূর্ধন্য কিভাবে হলো? তার মানে নিয়ম বহির্ভূত, কতগুলো শব্দের নিয়ম ছাড়াই কি হয় মূর্ধন্য ন হয়। যেরকম চাণক্য, মাণিক্য, বন, বাণিজ্য, লবণ, মন, বেণু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, সুনীত, মণি, স্থানু, গুণ, পুণ্য, বেনি, ফেনি, অনু, বিপণী, গণিকা, এরকম আরো অনেক শব্দগুলো
বাংলা ভাষা ব্যবহৃত হচ্ছে, যেগুলো নিয়ম ছাড়াই কি হয়, মূর্ধন্য ন হয়। এখন আমরা দেখব নত্যবিধানের নিয়মের বাইরেও কিছু ব্যতিক্রম আছে, যেগুলা নিয়ম মতো হয় কিন্তু ব্যতিক্রমের কারণে এই নিয়মটা প্রযোজ্য হবে না। যেমন এক হচ্ছে সমাসবদ্ধ শব্দ। সমাসবদ্ধ শব্দ বা পদের নত্যবিধানের নিয়ম প্রযোজ্য হবে না। বিধানের নিয়ম প্রযোজ্য হবে না। যেমন আমরা দেখি সর্বনাম, এটা কি শব্দ? এটা একটা সমাসবদ্ধ শব্দ। কিরকম? সর্ব একটা শব্দ, নাম আর একটা শব্দ। কোন সমাস? সর্ব যে নাম, কর্মধারয় সমাস। কর্মধারা সমাস। এই সর্ব শব্দের অর্থ হচ্ছে সব। নাম তো নামই, কোনো কিছুর নাম। তো সর্বনাম মানে কি? নাম বিশেষের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম। পরিবর্তে যা ব্যবহৃত হয়। আমরা এখানে দেখব র, শর্ট, র বা রেফ। রেফের পরে কি আছে? প বর্গীয় ধ্বনি আছে। তো রেফের পরে যদি প বর্গীয় ধ্বনি থাকে তো তারপরে নটা কি হওয়ার কথা ছিল? মূর্ধন্য হওয়ার কথা ছিল। এখানে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। কারণটা কি? কারণ হচ্ছে এটা কি শব্দ? সমাসের মাধ্যমে সৃষ্ট বা সমাসবদ্ধ শব্দ। আর সমাসবদ্ধ শব্দ কি হয় না? নত্যবিধানের নিয়ম প্রযোজ্য হয় না, যার জন্য সর্বনাম শব্দ কি হলো? দন্তন্য হলো, মূর্ধন্য হয় না। এরকম করে আরো আছে ত্রিনয়ন, দ্বিগু সমাস, তারপর হচ্ছে দুর্নীতি, অব্যয়ীভাব সমাস। এখানে মূর্ধন্য হওয়ার কথা, যেহেতু সমাসবদ্ধ শব্দ সেহেতু এখানে কি হবে না? মূর্ধন্য হবে না, দন্তন্য হয়। যেমন তিন নয়নের সমান, দুর্নীতি, নীতির অভাব বা খারাপ যে নীতি। সব মিলে আমরা দেখলাম সমাসবদ্ধ শব্দ কি হয় না? নত্যবিধানের নিয়ম প্রযোজ্য হয় না। আরেকটা আমরা দেখি, ত বর্গীয় ধ্বনির সাথে কখনোই মূর্ধন্য হবে না। কি হবে? দন্তন্য হবে। তার মানে ত বর্গীয় ধ্বনিগুলো কি ধ্বনি? দন্ত ধ্বনি। কি কি আছে ত বর্গীয় ধ্বনির মধ্যে? ত, থ, দ, ধ এবং দন্তন্য। এই ধ্বনিগুলোর সাথে কখনোই কি হবে না? মূর্ধন্য হবে না। কি হবে? দন্তন্য হবে। তো মূর্ধন্য যেহেতু হবে না, দন্তন্য হবে, তো আমরা ধরে নিতে পারি দন্ত ধ্বনির একটা নির্দিষ্ট ন আছে, সেই নটা হচ্ছে পুরামাত্রার। সেই নটা হচ্ছে পুরামাত্রার ন, যেটা আমরা বলি দন্তন্য। যেমন অন্ত, প্রান্ত, গ্রন্থ, কি ত বর্গীয় ধ্বনির সাথে কখনোই দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। কি হবে? দন্তন্য হবে। যেমন অন্ত, প্রান্ত, গ্রন্থ। আমরা দেখলাম নত্যবিধানের নিয়ম এবং নিয়মের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম এবং স্বাভাবিকভাবে নিয়ম ছাড়া স্বভাবতই কিছু শব্দে মূর্ধন্যের ব্যবহার। তো আমরা একটু প্রথম থেকে একটু খেয়াল করে শুনি। আবার বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই। তার মানে তদ্ভব দেশি এবং বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আমরা কি ব্যবহার করব? দন্তন্য ব্যবহার করব। কিন্তু বাংলা ভাষায় যে তৎসম বা সংস্কৃত শব্দ আছে, সেই শব্দের মধ্যে মূর্ধন্য এবং দন্তন্য দুটো ধ্বনির ব্যবহার আছে। যেখানে যে ধ্বনি আছে সেখানে সেই ধ্বনিটা রক্ষিত হবে, অবিকৃত হবে। অর্থাৎ তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহারের যে বিধান বা বিধি বা নিয়ম, তাকে বলা হয় নত্যবিধান।
কটা নিয়ম দেখলাম? এক, তবর্গীয় ধ্বনির সাথে যখনই কোনো ন যুক্ত হবে সেই নটা হবে মূর্ধন্য ন। দুই, রি র এর পরে কি হবে? মূর্ধন্য ন। তিন, রি র এর পর যদি স্বরধ্বনি থাকে মূর্ধন্য স, অন্তস্থ অ, ব, হ অনুস্বার এবং কবর্গীয় পবর্গীয় ধ্বনি থাকে তখন সেখানে কি হবে? মূর্ধন্য ন হবে। এই কটা নিয়মের বাইরে স্বভাবত কিছু নিয়ম আছে, নিয়ম বহির্ভূত কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর সাথে মূর্ধন্য ন হয়, যেমন ভাষণ, চাণক্য, মাণিক্য, লবণ, মন। এখন আমরা দেখব এর বাইরেও কিছু নিয়ম বহির্ভূত ভাবে মূর্ধন্য হওয়ার কথা কিন্তু মূর্ধন্য না হয় দন্তান্ন হবে। তার মধ্যে একটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ। সমাসবদ্ধ শব্দ কখনো মূর্ধন্য হয় না, দন্তান্ন হয়। এবং তবর্গীয় ধ্বনি, তবর্গীয় ধ্বনির সাথে কখনোই মূর্ধন্য হয় না, কি হবে? দন্তান্ন হবে, যেমন অন্ত, প্রান্ত, গ্রন্থ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বাংলা বানানের ক্ষেত্রে নত্যবিধানের নিয়ম অনেকটা উপকার করবে। আর নত্যবিধানের নিয়ম জানা থাকলে আমাদের অনেক বানান এমনিতে কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। কারণ বাংলা ভাষায় একটা বিরাট অংশ জুড়ে তৎসম শব্দের ব্যবহার হয়ে আসছে। তো তৎসম শব্দ যেহেতু ব্যবহৃত হচ্ছে, সে সুবাদে আমাদেরকে এখানে নয়ের ব্যবহারটা ভালো করে জানতে হবে। আমরা আজকের মাধ্যমে, পড়ার মাধ্যমে আমরা মূর্ধন্য তথা নয়ের ব্যবহার কিছুটা হলেও উপলব্ধি করতে পারলাম। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ।